আচ্ছা, একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে মূল বিষয়বস্তু যেটা ডোমেইন এবং হোস্টিং, এটার নাম শুনেছেন? আচ্ছা, ডোমেইন এবং হোস্টিং, কেউ কি আমাকে উদাহরণ দিতে পারবেন যে ডোমেইন কি, হোস্টিং কি? হোস্টিং হচ্ছে স্টোরেজ, মেমোরি। আচ্ছা, একটা উদাহরণ দেই। দারাজ তো আমরা সবাই চিনি না? আচ্ছা, সিম্পল দেখেন, এই যে daraz.com.bd, এই যে ওয়েবসাইটটা দারাজের, এটা কিন্তু হচ্ছে daraz.com.bd, এটা হচ্ছে দারাজের ডোমেন, মানে এর নাম। যে কোনো ওয়েবসাইটের ইউনিক একটা ডোমেন থাকে, কখনো দুইটা ওয়েবসাইটের ডোমেন এক হতে পারে না। কারণ হচ্ছে ডোমেনটা আসল উদ্দেশ্য কি, ওয়েবসাইটটা তো অনলাইনে লাইভ থাকে, তাই না? তো ওই ওয়েবসাইটটাকে খুঁজে বের করার জন্যই আমরা ডোমেনটা ব্যবহার করি। এখন দুইটা ওয়েবসাইটের যদি ডোমেন একরকম হয়, সেক্ষেত্রে কি প্রবলেম হবে? আমরা যেটা খোঁজার চেষ্টা করতেছি ওটা নাও পাইতে পারি, তাই না? এজন্য সবগুলো ওয়েবসাইটেরই ইউনিক একটা ডোমেন থাকে। আর এই যে এক একটা ওয়েবসাইটের ভিতর গেলে আমরা কি দেখতে পাই, নর্মালি কি কি থাকে? এই যে একটা ব্যানার, ব্যানারটা কিন্তু ইমেজ, হ্যাঁ। তারপরে কি থাকে? ইমেজ, এগুলো ইমেজ। ভিডিও থাকে অনেক সময়, হ্যাঁ। অনেক সময় লিঙ্ক করা থাকে, যেমন লিঙ্ক করা বলতে কি, এই যে দেখেন ক্যাটাগরি, এইখানে কিন্তু আমি যদি ক্লিক করি আমাকে নতুন আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। তার মানে কি এই ক্যাটাগরিটার সাথে ওই পেজটা লিঙ্ক করা থাকে। ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু হচ্ছে এগুলো: ইমেজ, ভিডিও, দেন লিঙ্ক, এইগুলোই মূলত। আচ্ছা, এই যে ইমেজগুলো যেখানে আছে, আমরা তো এটা তো অনলাইনে দেখতেছি, তাই না? এটা তো কোথাও রাখা আছে, কোনো একটা জায়গায় রাখা আছে, এই ইমেজটা কোনো একটা জায়গায় রাখা আছে, শুধু শুধু তো এমনিতে কিছু দেখা যায় না। আমরা ফোনের মধ্যে একটা যদি ছবি তুলি, সেটা কি হয়, আমাদের মেমোরি কনজিউম করে না? তো এই যে ইমেজগুলো রাখা হয়, ভিডিওগুলো রাখা হয়, দেন লিঙ্ক করা হয়, পেজগুলো তৈরি করা হয়, অনেকগুলো পেজের সমন্বয়ে কিন্তু একটা ওয়েবসাইট। এই যে এটাকে দেখতে দারাজে ঢুকলে আমরা প্রথম যে পেজটা আসে ওইটার নাম কি? হোম পেজ। যে কোনো ওয়েবসাইটেরই সরাসরি যদি আমরা ডোমেন দিয়ে সার্চ করি, যে পেজটা আছে ওইটাকে বলা হয় হোম পেজ। এই হোম পেজের সাথে আর অনেকগুলো পেজ আছে যেগুলো আমরা বিভিন্ন জায়গায় ক্লিক করলে দেখতে পাই। এই অনেকগুলো পেজের সমন্বয়ে তৈরি হয় একটা ওয়েবসাইট। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, এই যে এই ইমেজ বলেন, ভিডিও বলেন, বা ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো থাকে সবগুলো রাখার জন্য মেমোরি প্রয়োজন। ওই মেমোরিটাই হচ্ছে হোস্টিং। এখন এই মেমোরিটা তো আমাদের প্রত্যেকের পিসিতে কিন্তু মেমোরি আছে, এসএসডি বলেন, এইচডিডি বলেন, এটাই কিন্তু মেমোরি, হ্যাঁ, যেটাকে বলা হয় রোম। এই মেমোরিটা কি আমরা ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবো? কেউ জানেন কেন এটা আমরা ব্যবহার করি না? অনলাইন করতে পারবো, আমরা চাইলে এটাকে আমরা অনলাইন করতে পারবো, তারপরেও আমরা রিস্ক না নিয়ে কি করি, ডোমেইন হোস্টিং কিনে নেই। একটা থার্ড পার্টি কোম্পানি থেকে আমরা ডোমেইন এবং হোস্টিংটা পারচেজ করি। এটা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই মালিক সবাই কিন্তু পারবে যে আমি 500 জিবি বা 1000 জিবি একটা স্টোরেজ কিনে আমার পিসিটার মধ্যে আমি আমার কন্টেন্টগুলো রাখি, কারণ আমার তো স্টোরেজ আছে। বাট সেটা কেউ করে না। এর কারণ হচ্ছে একমাত্র এবং অনলি প্রধান কারণ হচ্ছে সিকিউরিটি। আমাদের পিসিটা হ্যাক হতে পারে। তো হ্যাক হলে কি হবে, আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো বা আমাদের যে প্রাইভেট তথ্যগুলো আছে, ডেটাগুলো আছে, সেগুলো চুরি হয়ে যেতে পারে। এই জন্য আমরা থার্ড পার্টি থেকে কিনি, তারা আমাদেরকে সিকিউরিটিটা ওই রকম ভাবে দেয় যেন এটা কেউ হ্যাক করতে না পারে। যদি বাই চান্স হ্যাক হয় তাহলে এটার লায়াবিলিটি কি থাকবে, তাদের থাকবে। আর আমরা যদি নিজেদের পিসিতে রেখে সেটাকে লাইভ করি, তো এটার লায়াবিলিটি তো আর কেউ নেবে না। আর এটা সহজেই হ্যাক হওয়া পসিবল। সেজন্য আমরা স্টোরেজটা বা হোস্টিংটা বলেন, এটা থার্ড পার্টি থেকে নিয়ে থাকি। আচ্ছা, এই হচ্ছে ডোমেন এবং হোস্টিং। ডোমেন এবং হোস্টিং এখনো কারো ধারণা নাই এরকম আছেন? আরেকবার বলবো আমি, বলবো নাকি ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আমরা আসলে কোন প্ল্যাটফর্মটা নিয়ে ওয়েবসাইট বা ওয়েব ডিজাইন করব, কোনটা? এটা কি আপনারা
জানতে পেরেছেন এখন পর্যন্ত? ওয়েব ডিজাইন কিন্তু অনেকভাবে করা যায়। আমরা কোনটা নিয়ে শুরু করব বা আমরা শিখতেছি কোনটা? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আসলে কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএইচপি ল্যাঙ্গুয়েজের নাম শুনেছেন? পিএইচপি ল্যাঙ্গুয়েজের একটা সিএমএস। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেসের মূল ভিত্তি কোন ল্যাঙ্গুয়েজ? পিএইচপি। পিএইচপি কিন্তু অনেক স্ট্রং একটা ল্যাঙ্গুয়েজ। পিএইচপির আরো একটা প্ল্যাটফর্ম আছে যেটাকে বলা হয় লারাভেল। হয়তো নাম শুনেছেন অনেকে। লারাভেল হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, ওইটাতে কোডিং করতে হয়। আমরা যেটা করব ওইটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস সিএমএস। মানে এখান থেকে আমরা কন্টেন্ট গুলো ম্যানেজ করব, আমাদের মতো ডিজাইন করব, আমরা যেভাবে চাই ওইভাবে করতে পারবো। জাস্ট এখানে আমাদের কি করা লাগবে না, কোডিং করা লাগবে না, আমরা বিভিন্ন মডিউল ইউজ করব। তো সামনে যখন আমরা যাব, আমরা প্রত্যেকটা মডিউল নিয়ে কাজ করব। ইমেজ, ভিডিও, এইগুলোই হচ্ছে এক এক ধরনের মডিউল। বাটন, এই যে যেমন দেখেন এখানে কালেক্ট নাও নামে একটা অপশন আছে না, এখানে আসলে আমার অ্যারোটা কি হয়ে যাচ্ছে, হ্যান্ড হয়ে যাচ্ছে, তার মানে এটা একটা বাটন। এখানে যদি আমি ক্লিক করি আমাকে অন্য কোথাও নিয়ে যাবে। এগুলোই হচ্ছে বিভিন্ন মডিউল, বাটন মডিউল, ইমেজ মডিউল। এই যে স্লাইড হচ্ছে একটা, এখানে দেখেন ব্যানারগুলো স্লাইড হচ্ছে অটোমেটিক, বা এখানে ক্লিকেবলও আছে। এগুলো আমরা অটোমেটিক করতে পারবো, ক্লিকেবল করতে পারবো। এগুলো হচ্ছে ব্যানার। হ্যাঁ, এখানে অনেকগুলো সেকশন আছে। এই যে এই ব্যানারটা একটা সেকশনে, এইখানে একটা সেকশন, দেন এইখানে একটা সেকশন। এইখানে দেখেন একটা টাইম উঠতেছে যেটা হচ্ছে অন সেল বা ফ্ল্যাশ সেল, এই টাইমের মধ্যে চলে যাবে। এটাও কিন্তু একটা মডিউল। এই সবগুলো মডিউল মানে এখানে যা যা মডিউল আছে, বা বলতে পারেন একটা ওয়েবসাইটে যে যে মডিউল থাকা পসিবল, সবগুলো মডিউল নিয়ে আমরা আস্তে আস্তে শিখব। আচ্ছা, তার আগে আমরা বুঝি যে একটা ডোমেন বা হোস্টিং এর মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করব। মানে যে যে মডিউল নিয়ে কাজ, মানে যে প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করে, অনেকে কি করে লারাভেল নিয়ে কাজ করে, অনেকে মাইক্রোসফটের ডটনেট নিয়ে কাজ করে, অনেকে পাইথন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে। তো তাদের প্রত্যেকটা জিনিসতে তো ডোমেন বা হোস্টিং এ ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা যেটা নিয়ে কাজ করতেছি ওটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটা আমরা কিভাবে একটা ডোমেন বলে বা হোস্টিং বলেন, আর ডোমেন এবং হোস্টিং কে যেখান থেকে কন্ট্রোল করা হয় ওইটার নাম কি কেউ জানেন? রাইট, কন্ট্রোল প্যানেল, বা সংক্ষেপে বলা হয় সি প্যানেল। তো আমি আপনাদের নর্মাল একটা সি প্যানেল দেখাই আপাতত। আপনারা যখন নিজেদের পোর্টফোলিও তৈরি করবেন, কোর্সটা শেষ করে পোর্টফোলিও তো জানি, নিজের বায়োডাটা একটা ওয়েবসাইটে রাখবো আমরা, বা আমরা যে কাজগুলো পারি বা ওয়েবসাইট তৈরি করতে পারি, ক্লায়েন্টকে কি দেখাবো প্রুফ হিসাবে যে আমি একজন ডেভেলপার, ওইটার জন্য আমাদের প্রত্যেকেরই পোর্টফোলিও তৈরি করতে হবে। তো তখন আপনাদের নিজস্ব প্রত্যেকেরই সি প্যানেল লাগবে। তো আপাতত আপনাদের সি প্যানেল প্রয়োজন নাই, ওয়ার্ডপ্রেস ইনস্টল করারও প্রয়োজন নাই। কারণ হচ্ছে আমরা আপনাদের যে সার্ভারগুলো দিব বা ডোমেন বা হোস্টিং বলেন, সেটার মধ্যে ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করে দেব। বাট আমি আপনাদের দেখাবো কিভাবে সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আচ্ছা, আচ্ছা, একটা সি প্যানেল বা হোস্টিং প্যানেল বা কন্ট্রোল প্যানেল যাই বলেন, সেটার আমরা যদি পারচেজ করি কোনো কোম্পানি থেকে, আমাদের কি কি প্রোভাইড করবে, একটা লিংক প্রোভাইড করবে সেই ডোমেনটার সি প্যানেলে প্রবেশ করার জন্য। যেমন ধরেন এই যে এখানে দেখা যাচ্ছে কি hajipowerbd.com/cpanel, এটার ডোমেনটা কিন্তু হচ্ছে hajipowerbd, আর /cpanel দিয়ে আমরা যদি এটার মধ্যে এই লিংকটা কপি করে কোথাও সার্চ করি তাহলে আমাদের এখানে কন্ট্রোল প্যানেলে নিয়ে যাবে। আর এটার মধ্যে প্রবেশ করার জন্য আমাদের একটা ইউজার নেম থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে। তো কিভাবে এটা সরাসরি আমার এখান থেকে ক্লিক করলেও হবে, তারপরও এটা কপি করি, সবাই তো কপি করতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করেও কপি করা যায়, অথবা কন্ট্রোল সি এটা দিয়ে কপি করা যায়। আর পেস্ট কন্ট্রোল ভি, অথবা রাইট বাটনে ক্লিক করে পেস্ট অপশন সিলেক্ট করে চলে আসবে। এই যে এই লিংকটা আমি কপি করে নিয়ে আসলাম, এন্টার প্রেস করলাম, আমাকে একটা সি প্যানেলে নিয়ে আসছে। এখানে কি কি লাগবে, আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড।
কপি করতেছি, কিন্তু কেউ না বুঝলে বললেন, পরে বলবেন যে এখানে সিলেক্ট করলো, ওইখানে গেলে কিভাবে হয়ে গেল। হ্যাঁ, এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে সি প্যানেলে লগ ইন করলে আমাদের এরকম চলে আসবে সরাসরি। সি প্যানেলের পাশাপাশি হোস্টিং এর জন্য আরেকটা প্যানেল আছে, ওইটার নাম কেউ জানেন? এইচ প্যানেল। ওইটা শুধুমাত্র হোস্টিঞ্জার নামের একটা কোম্পানি আছে যারা প্রোভাইড করে আমাদেরকে এই ডোমেন এবং হোস্টিং। তারা সি প্যানেল ইউজ করে না, তারা করে এইচ প্যানেল। ওইটা একটু ডিফারেন্ট, আপাতত আপনাদের ওইটা দেখার দরকার নেই, কারণ সি প্যানেল হচ্ছে ইউনিভার্সাল, মোটামুটি অলমোস্ট সবাই সি প্যানেল ইউজ করে। আচ্ছা, সি প্যানেলে আসলে আমরা এরকম দেখতে পাবো। এখন আমরা চাচ্ছি এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে। আমাদের যে ডোমেনটা, একটা হোস্টিং এর মধ্যে কিন্তু কয়েকটা ডোমেন রাখা যায়। হোস্টিং মানে হচ্ছে যদি আমি 100 জিবি একটা হোস্টিং নেই, এটার মধ্যে চাইলে আমি 3টা বা 4টা ডোমেন অ্যাড করে, যেগুলোকে বলা হয় অ্যাড অন ডোমেন, ওই ডোমেনগুলো অ্যাড করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট তৈরি করতে পারবো। আচ্ছা, তাহলে কিভাবে সি প্যানেল থেকে একটা হোস্টিং বা একটা ডোমেনে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, সেটা হচ্ছে এই যে দেখেন, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস। এইখানে যদি ক্লিক করি, দেখেন আগে থেকে এইখানে কিন্তু আমার 3টা ডোমেন আছে, 3টার মধ্যেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, এই জন্য শো করতেছে। তো এইখানে সিম্পলি আমি ইনস্টলে ক্লিক করব। দেখেন আমার কি কি দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে আমার ডোমেন। এইখানে যদি আমার এই হোস্টিং এ যদি আমার আরো কয়েকটা ডোমেন থাকতো বা একটা সাব ডোমেন থাকতো, তাহলে এইখানে আমি যদি ক্লিক করতাম সেটা দেখাতো। তো এইখানে নেই, বিধায় এখানে শুধু মেইন ডোমেনটাই আছে। তো এটার মধ্যে তো আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, মাত্র দেখে আসলাম। তো তাহলে এখানে আমি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব? একবার করা থাকলে তো আর করা যাবে না, ওইটাকে রিমুভ করে আবার করতে হবে। তো আমরা কি করব? ডিরেক্টরি ডোমেন তৈরি করব। এই ডোমেনের আন্ডারে একটা ডিরেক্টরি ডোমেন, এই যে দেখুন ডাব্লিউপি লেখা আছে, আমরা এটা ডাব্লিউপি বাদ দিয়ে যে কারো নামে তৈরি করতে পারবো। ধরুন আমি এটা দিলাম W3 টপার। এই যে এটা হচ্ছে সাইট, যে সাইটটা তৈরি করতেছি, যেমন দারাজ.com.bd, দারাজ নাম দিলাম। তো আমি এটারও নাম দিলাম W3 টপার। এটা হচ্ছে সাইটের যে নামটা শো করবে। দারাজে ঢুকলে কি আসে? এই যে দেখেন, অনলাইন শপিং ইন বাংলাদেশ, এইটাই হচ্ছে সাইটের টাইটেল। একটা ইউজার নেম লাগবে, একটা পাসওয়ার্ড। এইটা কি সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড? অবশ্যই না, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের। সি প্যানেল থেকে তো আমি জাস্ট ওয়ার্ডপ্রেসটা কন্ট্রোল করতেছি, বাট আমার যে ওয়েবসাইটটা যে আমি কন্ট্রোল করব, ওইটার ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি এখান থেকে সেট করব। আমি ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম admin@1234। আচ্ছা, এটাই দিলাম, আর কিছু এখানে লাগবে না, জাস্ট আমি ইনস্টলে ক্লিক করে দেব। এটা আরো দ্রুত হয়। এখন তো নেট সমস্যা জানেনই, 1 মাস মনে হয় নেটের প্রবলেম থাকবে। ওই সাবমেরিন কেবল নাকি একটা জানি, এটা রিপেয়ার করতেছে মেবি। এটা এই জন্য সবাই দেখবেন সিমের নেটও কিন্তু এখন স্লো হচ্ছে কয়েকদিন ধরে, হয়তো নোটিস করেছেন কিনা আমি জানি না। আচ্ছা, ইনস্টল হয়ে গেলে আমাদের এরকম একটা লিংক দিবে। এই যে দেখেন, http://hajipowerbd.com w3/w3topper/wp-admin। এইটাই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ব্যাকএন্ড। একটা ওয়েবসাইটের কিন্তু দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ব্যাকএন্ড, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আমরা কিন্তু যারা ভিজিটর, এই যে দারাজে ঢুকলে আমরা কি ভিজিটর না? আমরা কি এর অ্যাডমিন বা আমরা কি এর কন্ট্রোলের কোনো? এই যে ভিজিটর হিসেবে আমরা যা দেখি একটা ওয়েবসাইটে ঢুকলে, এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। আর এই ওয়েবসাইটটাকে যেখান থেকে কন্ট্রোল করা হয়, ওইটাকে বলা হয় ব্যাক এন্ড। নাম শুনেছেন আগে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের?
মনে রাখেন, প্রয়োজন হবে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। কারণ হচ্ছে এই যে আমাদের প্রোডাক্টগুলো এইখানে যেটা আপলোড করা হয়েছে, প্রোডাক্ট আপলোড করেছে, প্রাইস সেট করা হয়েছে, ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এই কাজগুলো যেই জায়গা থেকে করা হয় ওইটাই হচ্ছে ব্যাক এন্ড। আর আমরা ফ্রন্ট এন্ড থেকে কি করতে পারি, একটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে বাই নাও করতে পারি, অ্যাড টু কার্ট করতে পারি। হ্যাঁ, সরাসরি বাই নাও দিলে আমাদের কি হয়, এই যে দারাজে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট করে দারাজ থেকে তো কেনাকাটা করেছেন সবাই মোটামুটি, তাই না? তো জানেন কিভাবে কাজগুলো করতে হয়। এই কাজগুলো আমরা একজন ভিজিটর হিসেবে ফ্রন্ট এন্ড থেকে করি। আর একটা প্রোডাক্ট অর্ডার করলে এই অর্ডারটা কোথায় যায়, তার ডিটেলস গুলো কোথায় যায়, সেগুলো হচ্ছে ব্যাক এন্ডে যায়। একজন অ্যাডমিন বলেন বা একজন অথর বলেন, অনেকগুলো ব্যাপার আছে এর মধ্যে। তারা কি করে, এই অর্ডার গুলো মেনটেন করে, ম্যানেজ করে, দেখে কে অর্ডার করেছে, তার ইনভয়েসটা দেখে, তার অ্যাড্রেস গুলো দেখে, দেন তারা সেগুলোকে কুরিয়ার করে। ওইগুলো কাজগুলো করা হয় ব্যাক এন্ড থেকে। তো এই যে সাইট লিংকটা, এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ডে প্রবেশ করার সাইট লিংক। তো এটা আমি এখান থেকে কপি করলাম। এই যে দেখেন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করছি না? যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি আমি বলেছিলাম এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের কন্ট্রোল করার জন্য, বা এটা এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করব। ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড কি দিয়েছিলাম, অ্যাডমিন @1234। এটাই তো। এইটাই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের বা ওয়েবসাইটের ব্যাকএন্ড। এখন কিন্তু আমাদের একটা ফ্রেশ একটা ওয়েবসাইট, এর মধ্যে আমরা কোনো ডিজাইন করি নাই, কোনো ডেভেলপমেন্ট করি নাই, কোনো প্রোডাক্ট আপলোড করি নাই, কোনো ইমেজ আপলোড করি নাই। তো ফ্রেশ অবস্থায় আমাদের এটা কেমন দেখায়, বা একজন ভিজিটর যদি এখন আমাদের এই ওয়েবসাইটটা, এখন কিন্তু এটা লাইভ হয়ে গেছে অনলাইনে, আপনারা জাস্ট এই লিংকটা দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো একজন ভিজিটর যদি এখন আমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করে, সে কি কেমন দেখবে? এই যে আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা, কিছুই নাই, জাস্ট একটা পেজ আছে, এর মধ্যে এগুলো বাই ডিফল্ট থাকে। বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় কিছু থিম আমাদের ইনস্টল হয়ে থাকে বাই ডিফল্ট, ওই থিমের এটা দেখেছেন, কিছুই নেই। এইগুলোকেই আমাদের আমরা চাইলে এরকম দারাজের মতো হুবহু ডিজাইন গুলো করতে পারবো, ক্যাটাগরি দিতে পারবো, আলাদা 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 প্রোডাক্ট আপলোড করতে পারবো, প্রাইসিং সেট করতে পারবো। মেইন কথা, ধরেন দারাজ, দারাজ কি ধরনের ওয়েবসাইট, একটা ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট তো বুঝি আমরা নাকি, যেগুলোতে বিজনেস করে, প্রোডাক্ট সেল করে, ওইগুলোকে বলা হয় ই কমার্স। তো আমরা চাইলে দারাজের মতো হুবহু একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবো, এখন না, পরে কাজগুলো শিখে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের একজন ফ্রন্ট এন্ড, যেটা বলেছি ভিজিটররা ভিজিট করলে এটা দেখতে পারবে। আর এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড। ব্যাক এন্ডে কি কি থাকে, পোস্ট। পোস্ট গুলো কখন দেখি আমরা, কোন নিউজ পেপার ওয়েবসাইট ভিজিট করেছি আমরা, ভিজিট করি আমরা, নিউজ পেপার দেখি না? নিউজ গুলো কিন্তু মূলত এক একটা পোস্ট। আচ্ছা, একটা নিউজ পেপারে আমি ঢুকি, অনেকে হয়তো নাও ভিজিট করতে পারেন। আচ্ছা, কালের কণ্ঠতে ঢুকি। দেখেন এই যে এদের কিন্তু একটা সাজানো গোছানো ওয়েবসাইট, যেখানে অনেকগুলো পোস্ট আছে। এই যে একটা পোস্ট, যেমন এই যে এটা হচ্ছে টাইটেল, এই নিউজটার টাইটেল, এটা কিন্তু একটা পোস্ট। এটার মধ্যে আমরা ক্লিক করলে সম্পূর্ণ নিউজটা চলে আসে, এর মধ্যে ইমেজ আছে, এর মধ্যে বিস্তারিত আছে, সবকিছু। এইটা যেভাবে এখানে আছে বা করা হয়েছে ওইটাকে বলা হয় পোস্ট। তো আমরা ওয়েবসাইট থেকে বা ড্যাশবোর্ড থেকে এখান থেকে সহজেই পোস্ট করতে পারি। আমি আপনাদের পোস্ট করে দেখাতে পারতাম, কিন্তু এখন দেখাবো না। সেটার কারণ হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের পোস্ট দেখানো হবে। কারণ হচ্ছে নেক্সট ক্লাসে আমরা আপনাদের পোস্ট দিব, এবং ক্লাসের পর আপনাদের একটা ডোমেন হোস্টিং এরকম দিয়ে দেব প্রত্যেককে। এখন যদি পোস্ট করে দেখাই, দেন আপনাদের এটা আমি দিলাম না, প্র্যাকটিস করতে পারবেন না। তাই আমি পোস্টটা করতেছি না, জাস্ট আমি একটু ড্যাশবোর্ডের সাথে আপনাদের পরিচিত করাচ্ছি।
একটা ফ্রেশ ড্যাশবোর্ডের সাথে এর মধ্যে কিন্তু আরো অনেক কিছু যুক্ত হবে। যখন আমরা নতুন থিম নিব, নতুন অনেক প্লাগইন এড করব। থিম প্লাগইনের নাম শুনেছেন? যখন নতুন প্লাগইন কি আসলে, থিম কি, প্লাগইন কি? থিম হচ্ছে ডিজাইন, বলতে পারেন একটা প্রি বিল্ট ওয়েবসাইট। আমরা যদি অনেক ধরনের থিম আছে, যদি নাম শুনে থাকেন উডমার্ট, মার্ট ফিউরি, ফ্ল্যাটসাম, হ্যাঁ এই ধরনের থিম আছে। এগুলো যদি আমরা ইনস্টল করি, এই যে এখন যে থিমটা আছে আমি ওটা দেখাই আপনাদের। বাই ডিফল্ট যে থিমটা আছে এটার নাম হচ্ছে দেখেন 2024 থিমটার নাম। তো এর যা ডিজাইন আছে এটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। আমরা যদি ওই ইউনিক বা প্রো থিমগুলো যখন ইনস্টল করব তখন তাদের ডিজাইনটা চলে আসবে। আমাদের প্রয়োজন হবে অনেক সময় আমরা নিজেরা চাইলে সম্পূর্ণ ওয়েবসাইটটা আমাদের যে পেজ বিল্ডারটা ওইটা দিয়ে তৈরি করতে পারবো। তবে এইটা তৈরি করার কারণে মানে করলে আপনাদের রেসপন্সিভটা কঠিন হয়ে যায়। তার জন্য যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন আমরা থিম ইউজ করব। কিন্তু আপনাদের যখন অ্যাসাইনমেন্ট, আমি অনেকেরে বলেছিলাম যখন আপনারা কাজগুলো শেষ করবেন বা শিখবেন, শেষে 9টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। ওই 9টা অ্যাসাইনমেন্ট 9টাই কিন্তু পুরোপুরি আপনাদের নিজেদের কাস্টম ডিজাইন করতে হবে, কোনো থিম ইউজ করে না। কিন্তু যখন ক্লায়েন্টের কাজ করব আমরা তখন থিম দিয়ে কাজ করব। থিম মানে কি, তাহলে কি বুঝলাম? থিম মানে একটা ডিজাইন, ওয়েবসাইটের ডিজাইন বা প্রি বিল্ড ওয়েবসাইট বলতে পারি। এর মধ্যে আমরা আমাদের নিজেদের ফাংশনালিটি যেগুলো আছে সেগুলো অ্যাড করব। আর এই যে বিভিন্ন ফাংশনগুলো, এগুলোকে অ্যাড করাকে বলা হয় প্লাগইন। তো এখন সবার একটা কোশ্চেন থাকতে পারে বা অনেকে করে বা অনেকের মনে আসে যে দুইটাই যেহেতু আমরা অ্যাড করতেছি, থিম এবং প্লাগইন, তাহলে কেন প্লাগইনটাকে আলাদা করলো থিম থেকে? ফাংশনগুলো থিমের মধ্যে দিয়ে দিলে কি হতো? এরকম কোশ্চেন আসে না? আসতে পারে। তো কেউ কি বলতে পারবেন কি কারণে ওরা এই প্লাগইনটা আলাদা করেছে? এর কারণ হচ্ছে এক একটা ওয়েবসাইটের ফাংশনালিটি কিন্তু এক এক রকম হবে। একটা ই কমার্স ওয়েবসাইটের যে ফাংশনালিটি, দারাজের মধ্যে যেগুলো পাই, প্রোডাক্ট আছে এগুলো আমরা কিনি, কার্ড অ্যাড করি। এই কালের কণ্ঠের ওয়েবসাইটে কি এরকম আছে? না। এই যে এইগুলো আমরা কিনি বা বাই করার অপশন থাকে, কার্টে নেওয়ার অপশন থাকে, তারপরে আমাদের চেক আউট পেজ আসে, এগুলো একটা প্লাগইনের মাধ্যমে করা হয়, সেটা হচ্ছে নাম উকমার্স। তো এই উকমার্সটা কি যদি একটা থিমের মধ্যে ইনবিল্ট থাকতো, তাহলে ওই থিমের আমি চাচ্ছি ওইটা দিয়ে একটা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করতে, তো অযথা চলে আসলো না? অযথা চলে আসলে কি হয়, ওয়েবসাইটটা যত ভারী হবে তার লোডিং স্পিড কমে যাবে। তো এই জন্য আর কি প্লাগইন গুলো আলাদা করা হয়, যখন আমাদের যেই ফাংশনালিটি প্রয়োজন ওই প্লাগইনটা আমরা ইউজ করব। এই জন্য থিম থেকে প্লাগইনটা আলাদা করা হয়েছে। আচ্ছা এখন আসি, তারপরে কি আছে ড্যাশবোর্ডের মধ্যে? পোস্ট করা যায়। মিডিয়া মানে হচ্ছে এর মধ্যে আমরা যে ইমেজগুলো রাখবো বা ভিডিওগুলো আপলোড করব, এটা মিডিয়াতে গেলে ডিরেক্টলি দেখা যাবে। পেজেস মানে একটা ওয়েবসাইটে প্রথমেই বলেছিলাম অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে একটা ওয়েবসাইট তৈরি করা হয়। একটা ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ আছে আমরা এখানে দেখতে পারবো। এই যে এই থিমটার মধ্যে দুইটা বাই ডিফল্ট পেজ আছে, একটা প্রাইভেসি পলিসি আর একটা হচ্ছে স্যাম্পল পেজ। আমরা চাইলে এখানে অ্যাড নিউ পেজ তৈরি করতে পারবো, আমাদের দরকারই হবে যখন আমরা ওয়েবসাইটগুলো ডিজাইন করব, আমাদের নতুন নতুন পেজ নিয়ে ডিজাইন করতে হবে। কমেন্ট, কমেন্টটা আসলে কি? এই যে যেমন ধরুন এই যে দেখি এই যে একটা নিউজ, এর নিচে কমেন্টের অপশন আছে দেখেন। এই যে যখন কোনো ভিজিটর এসে আমাদের নিউজ দেখবে, কমেন্ট করবে, সেই কমেন্টগুলো আমাদের এখানে চলে আসবে। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের মধ্যে দেখালাম থিম, আর অনেক কিছু থাকবে, মেনুস থাকবে, হ্যাঁ প্লাগইনস থাকবে, ডেমো ইম্পোর্টের অপশন থাকবে, বিভিন্ন ইয়ার মধ্যে বিভিন্ন। আর প্লাগইন হচ্ছে এই যে বলেছিলাম একটু আগে, যেটা আমরা বিভিন্ন ফাংশনালিটি ইউজ করার জন্য। এটার মধ্যে বাই ডিফল্ট প্লাগইন কি কি আছে দেখেন। একটা হচ্ছে এই যে এটা নাম হচ্ছে একিসমেট অ্যান্টি স্প্যাম, স্প্যাম প্রোটেকশন। স্প্যাম মানে কি? বিভিন্ন ভাইরাস আছে না যেটা। আরেকটা হচ্ছে হলিডলি। এইগুলো আমাদের প্রয়োজন নাই, আমরা যখন ডিজাইন করব ডিলিট করে দেব। আমাদের প্লাগইন গুলো নিয়ে আমরা কাজ করব। ইউজার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা যারা যারা কন্ট্রোল করতেছে বা যাদের কাছে অ্যাক্সেস আছে। হ্যাঁ এখন দেখেন এটার মধ্যে কয়টা ইউজার আছে? শুধু একটা ইউজার, অ্যাডমিন, যেটা আমরা তৈরি করেছিলাম। চাইলে এখানে আমরা নতুন নতুন ইউজার অ্যাড করতে পারবো অ্যাড নিউ ইউজার দিয়ে। তাদের রোলগুলো আমরা সিলেক্ট করে দিতে পারবো, ইউজার নেম, হ্যাঁ এই যে এইখান থেকে
কি কি রোল আছে দেখেন, একটা ওয়েবসাইটকে কন্ট্রোল করার জন্য সাবস্ক্রাইবার আছে, কন্ট্রিবিউটর আছে, অথর আছে, এডিটর আছে, অ্যাডমিনিস্ট্রেটর মানে যেটা হচ্ছে অ্যাডমিন। এই প্রত্যেকটা তাদের ডেজিগনেশন বলতে পারেন বা তাদের বলতে পারেন, মানে হ্যাঁ ডেজিগনেশনই, যে যেটা করতে পারে আর কি। তারপর হচ্ছে টুলস। হ্যাঁ, টুলস মানে হচ্ছে এই প্যানেলটার টুলস সেটিং। আচ্ছা, এগুলো আর অনেক সময় এগুলোর মধ্যে অনেক অ্যাড হবে, নতুন নতুন অপশন, যখন নতুন থিম আনবো, প্লাগইন আনবো। তো আপাতত টুল সেটিং এটা দেখার দরকার নাই। কলাপস মেনু হচ্ছে এটা, যেমন লেখাগুলো আছে কলাপসে দিলে এটা চলে যাবে, আবার এখানে ক্লিক করলে আসবে। এই হচ্ছে আমাদের একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এই ফাংশনগুলো যে থাকবে তা না, নতুন নতুন অনেক ফাংশন আসবে যখন আমরা থিম নিব, প্লাগইন নিব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? অবশ্যই ডিলিট করা যাবে। পেজ, পোস্ট, প্রোডাক্ট যা কিছু আছে সবকিছু নতুন করে অ্যাড করতে পারবো, সবকিছু আমরা ডিলিট করতে পারবো। মানে এইখানে আমরা যা অ্যাড করতে পারবো নতুন করে, তাই আবার আমরা ডিলিট করতে পারবো। এখন আমি দেখাচ্ছি না, এখন দেখাবো না, কারণ প্র্যাকটিসের প্রয়োজন আছে। যখন আমরা আপনাদের প্রত্যেককে একটা করে এরকম ওয়ার্ডপ্রেস দিব, হ্যাঁ, তখন এইখানে কাজগুলো একটা একটা করে দেখাবো। এখন বলেন, এইখানে আজকে তো জাস্ট পরিচিতি ড্যাশবোর্ডটা, এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে পিছনে? ওকে ফাইন। আজকে একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে, যদিও এ পর্যন্ত আপনাদের মনে হয় কোনো টাস্ক দেওয়া হয় নাই না, আজকে একটা টাস্ক দেব, সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে। আমরা যে কাজ করতে গিয়ে আপনারা অনেক প্রবলেম ফেস করবেন, দেখবেন এখানে একটা হয়েছে, ক্লাস ভিডিওটা দিয়ে দেওয়া হয়েছে, বাট আপনারটা ভিডিওর মধ্যে হচ্ছে না। তখন সেই প্রবলেমটা আমাদের কাছে কিভাবে শেয়ার করবেন বা গ্রুপে কিভাবে শেয়ার করবেন? অবশ্যই যদি আপনারা মোবাইল দিয়ে এটার ছবিটা তোলেন, মোবাইল দিয়ে ছবি তুলে যখন আপনারা পোস্ট করবেন গ্রুপে, এটা ক্লিয়ার আসবে না, দেখা যাবে না। তার জন্য প্রয়োজন হচ্ছে স্ক্রিনশট। আর এটা তো মোবাইলের মতো না যে দুইটা বাটন প্রেস করলে স্ক্রিনশট হয়ে যায়। এখানে অনেক অ্যাপের বা থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হয়। তো আমরা যে অ্যাপটা ইউজ করব ওইটার নাম হচ্ছে লাইটশট। নাম শুনেছেন কেউ? লাইটশট ইউজ করেন কেউ? আচ্ছা, যারা ইউজ করেন তারা তো ভালো। আমি দেখে এটার মধ্যে লাইটশট আছে, আমি আগে আনইনস্টল করে নেই, দেন এটা কিভাবে ইনস্টল করবেন আমি দেখাচ্ছি। কিভাবে আনইনস্টল করতে হয় এটাও হয়তো অনেকে জানেন না, কোনো অ্যাপ, এটা দেখে নিতে পারেন কিভাবে আনইনস্টল হয়। এই যে লাইটশট, আনইনস্টল হয়ে গেছে এটা আমার। ধরেন লাইটশট নেই, আপনারা আপনাদের প্রত্যেকের ল্যাপটপ বা পিসি যা আছে তার মধ্যে আজকের কাজ হলো লাইটশটটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবেন। এটাই হচ্ছে আজকের টাস্ক। তো এটা করার জন্য কি করতে হবে? সিম্পলি আমাদের যে কোনো একটা ব্রাউজার, নরমালি আমরা ক্রোম ব্রাউজার ইউজ করি, অনেকে ফায়ারফক্স ইউজ করতে পারেন, ইন্টারনেট এক্সপ্লোরার, যা খুশি আপনারা ইউজ করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব সবাই ক্রোমটা ইউজ করবেন। এটা আসলে ফ্লেক্সিবিলিটি বা পরিচিতি বা একটু ইজি। সিম্পলি লিখবো লাইটশট ডাউনলোড, লাইট লিখলে চলে আসে, লাইটশট ডাউনলোড, নোট করে নিতে পারেন বা ভিডিও পাবেনই আজকে। এই যে দেখেন লাইটশটের আছে, তো আমি রিকমেন্ড করব আপনারা প্রথমটা থেকেও ইনস্টল করতে পারেন, আর এখান থেকে করতে পারেন সফটনিক থেকে, এটা থেকে ডাউনলোড করাটা ইজি। এটা কারো ম্যাক আছে? কারো ম্যাক নেই, সবাই তো উইন্ডোজ ইউজার। ম্যাক বুঝেছেন, মানে অ্যাপলের ডিভাইস আছে কিনা কারো? এটা তাহলে একটু জটিল, অ্যাপলেরটার মধ্যে এটা ইয়া করা। হ্যাঁ, তো ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ। এই যে দুইটা অপশন থাকে, ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। ডাউনলোড হয়ে গেছে, আমার ডাউনলোড অপশনে আছে, আপনাদের ডাউনলোড অপশনেই থাকার কথা।
আচ্ছা, এটা ডাউনলোড অপশনে আসে নাই। এটা হচ্ছে অন্য কোথাও চলে গেছে। দাঁড়ান, আমি একটু খুঁজে ইনস্টল করার জন্য কি করতে হবে? এটার মধ্যে জাস্ট সিম্পলি দুইটা ক্লিক। ইনস্টল করতে পারেন অনেকেই, যারা পারেন না তাদের জন্য জাস্ট ইয়েস, ওকে, অ্যাকসেপ্ট, নেক্সট। হয়ে গেছে। এখন এটা আমি কোথায় পাবো? এই যে এখানে আসতে পারে, অনেকের এইখানে চলে আসতে পারে। তো আমরা কি করব? এটাকে একটু টান দিয়ে নিচে এখানে টাস্ক বারে নিয়ে আসবো। তার কারণ হচ্ছে যখন আমরা স্ক্রিনশট নিব, এখানে যায় খুঁজে স্ক্রিনশটটা নিচে নিতে একটু ঝামেলা পোহাতে হবে। তার জন্য কি করবেন? এটা গিয়ে এখান থেকে টান দিয়ে, মানে এটা ক্লিক করে টান দিয়ে নিয়ে টাস্ক বারে এনে ছেড়ে দিবেন, এখানে চলে আসবে। তো এটা এখন স্ক্রিনশট কিভাবে নিতে হবে? এটা দিয়ে জাস্ট এইটার মধ্যে ক্লিক করবেন। এই যে একটা পালক দেখা যাচ্ছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এরিয়া আমার সিলেক্ট করতে পারি, আমি চাইলে পুরোটা নিতে পারবো ক্লিক করে, চাইলে যে পোর্শনটার মধ্যে আমরা প্রবলেম ফেস করতেছি, এই যে এই পার্টটা ধরলাম, এই পার্টটার মধ্যে আমাদের প্রবলেম, আমি এটা স্ক্রিনশট নিলাম, নিয়ে এইখানে আমি প্রবলেমটা, যে এইখানে প্রবলেমটা হচ্ছে একটা অ্যারো নিলাম, এই যে অ্যারো, অ্যারো এটা টান দিলাম, টান দিয়ে টান দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি একটা লিখবো যে টাস্ক, এই যে টি মানে হচ্ছে টেক্সট। আচ্ছা, এই যে এখানে টাস্কটা, এখানে আমি লিখবো যে এখানে প্রবলেম, বা যে প্রবলেমটা হয় ওটা আপনারা লিখবেন। কালারটা চাইলে এখান থেকে চেঞ্জ করে নেওয়া যাবে। অ্যারো ট্যারো আরো অনেক কিছু আছে। হ্যাঁ, মূলত আমাদের এই কয়েকটা জিনিসই প্রয়োজন। এখন এটা আমি চাইলে এখান থেকে সরাসরি সেভ করতে পারবো কোনো জায়গায়, অথবা আমি চাচ্ছি এটা সেভ না করে শুধু কপি করতে, এটা হচ্ছে কপি। তো এটা আমি কপি করে আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেখানে গিয়ে পেস্ট করে দেব। এটার মধ্যে আমার ফেসবুক লগ ইন করা নাই, তাই সেজন্য আমি দেখাতে পারতেছি না। তো আপনারা জাস্ট পেস্ট করে দিবেন, অথবা চাইলে এটা আবার সেভ করে নিতে পারবেন, যে এই যে এতটুকু আমি স্ক্রিনশট দিলাম। আচ্ছা, কালার এটাই থাকুক। লিখলাম যে এখানে প্রবলেম, সেভ করলাম। সেভ করতে চাইলে সরাসরি ক্লিক করলে আমাদের যে ডিজায়ার্ড ফোল্ডার, ডেস্কটপ বলেন, দিস পিসি বলেন, যে কোনো একটা ফোল্ডারে নিয়ে আমরা এটা সেভ করে দিতে পারবো। এই যে এখানে আমি সেভ করে দিলাম। এই যে স্ক্রিনশটটা, যেটা স্ক্রিনশট নিয়েছিলাম ওটা এখানে আমি সেভ করতে পেরেছি। এটা যে কোনো ফোল্ডারে পারবেন আপনারা। তো এটা কি পারবেন না সবাই ইনস্টল করতে? এটাই হচ্ছে আজকে আপনাদের টাস্ক।